মনোমালিন্য মন কষাকষি করে কি লাভ বলো তো? তা আমি বললাম শিবকেও করাই তেমনি গপুকেও করাই। দুদিনের মধ্যে গপুর সব চোখ নাক মানে পুরো পুরো অঙ্গরাগটাই উঠে গেছে। আমার এত খারাপ লেগেছে, বিশ্বাস করো যে দুদিনও সময় গেল না, দুদিনের মধ্যে অঙ্গরাগটা পুরো উঠে গেল। করে দিয়ে যাবে বললাম, বলছে আমাকে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে তাহলেই আমি যাব। আমি বললাম কেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি যদি মানুষ নয় যে তোমাকে বাড়িতে ডেকে নিয়ে এসে আমি আমার গোপালের অঙ্গরাগ করিয়ে আর টাকা দেবো না, সেই মানুষ আমি নই, আর সেই মানসিক মানে মনোবৃত্তিও আমার নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা সুন্দর সাজানো গোছানো ইভিনিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখবে বন্ধুরা, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমি জানি যে মুখ হচ্ছে মনের আয়না। তুমি কতটা দুঃখে আছো, কতটা সুখে আছো, সব তোমার এই চোখ আর মুখই বলে দেবে। তুমি আয়নার সামনে ভালো করে নিজেকে লক্ষ্য করবে, দেখবে তুমি নিজের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। যদি আমি ঠিক বলে থাকি তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দাও। আর দেখো, আমার আজকে না বেডরুমটা ক্লিন করতে, মানে বিকেলের বেডরুমটা ক্লিন করতে অনেকটা দেরি হয়ে গেল। ওই যে বলি পরিস্থিতির তালে তালে আমায় কাজকর্মগুলো করতে হয়। মেয়ের যেদিনকার স্কুল থাকে না, সেদিনকার একটু আমার মানে বিকেলই সন্ধ্যেই হয়ে যায় কাজকর্মগুলো শুরু করতে। কারণ ও ধরো ওই আসে 3:30 সময় স্কুল থেকে, তারপরে ধরো স্নান করে খাওয়া দাওয়া করে, এই করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে বলে মা আমি একটু ঘুমাবো। আমি বললাম হ্যাঁ ঘুমা। কি বলো তো, প্রত্যেকটা মানুষেরই তো একটা রেস্ট ঘুমাবার দরকার থাকে। আর আজকে যেহেতু ওর সন্ধেবেলায় মানে 7টার সময় পড়া ছিল, তো ওই জন্য না একটু বিকেল করেই ও সন্ধে অবধি একটু ঘুমিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে, ডাইনিং রুম অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। তো এইবারে যাব রান্নাঘরে একটু চা বসাতে। কাপড়টা দাও তোমার একটুখানি ওখান থেকে। ওই মোছার কাপড় দেখো এটার মধ্যে আছে, শুকিয়েছে? এখন তো কিচ্ছু শুকায়নি, এত ভিজে বৃষ্টি, এত সারাদিন, আজ সারাদিন না দুপুরের পর থেকে সত্যি বৃষ্টি শুরু হলো, এখনো ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে। হ্যাঁ বাসন গোছানো কমপ্লিট, এটা মেলে দাও মা। মা মোবাইলটা দাও তো, দেখো তো মা ঝুলু বলে তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছে, আমাকে দেখতে বলছে। দাঁড়াও চাটা দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে দুপুরবেলা থেকে। ও শপিং করতে গেছে, দিদি কোনটা নিবি দেখ, দেখে বল। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, ভিডিও কল করছে, সেটাই দেখছি। আবার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, জানো এই করছে। আমি বলছি তোর যেটা মন চায় তুই সেটা নিয়ে আয়। এই দেখো এতগুলো জিনিস পাঠিয়েছে, আমাকে বলছে দিদি দেখ পছন্দ কোনটা করবি, দেখ সেটা আনবো। হ্যাঁ বলছি দাঁড়া, আমি দেখে তোকে বলছি, দাঁড়া একটু দেখতে টাইম দে।
আসলে কি বলতো বন্ধুরা, সবারই তো একটা নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপার আছে না, কালারের ব্যাপার আছে, ডিজাইনের ব্যাপার আছে। আর এখন তো কত সুবিধা হয়ে গেছে, আমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল রয়েছে। তো মোবাইলেই আমরা ভিডিও কল করে বা হোয়াটসঅ্যাপে জিনিসপত্র পাঠিয়ে যে দেখাতে পারি, ইনস্ট্যান্ট দেখিয়ে দিতে পারি দেখ কোনটা নিবি বা কোনটা পছন্দ হচ্ছে। তো ওই বোন গেছে মলে, সেখান থেকেই একটার পর একটা ছবি তুলে আর আমাকে পাঠাচ্ছে, বল তুই কোনটা নিবি। তো যাই হোক, আমি একটা পছন্দ করে ওকে বলেছি, অত তো বুঝতে পারিনি, পছন্দ করে বলেছি আনলাম। তোর যদি পছন্দ যেটা হয় সেটাই নিয়ে আসবি, আমি সেটাই পরবো। তো ওই তো এবার চলে এলাম সন্ধেবেলা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এলাম ঠাকুরের সন্ধেটা দিতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি সন্ধে দেওয়ার আগে কিন্তু আমার সদর দরজার সামনেটা বা আমার ঠাকুর ঘর যেটুকু আমি পারি সেইটুকু একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, তারপর আমি সন্ধে দিতে বসি। আর তোমরা জন্মাষ্টমীর ব্লগে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, টুকটাক যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেগুলো তোমরা আমাকে ভালোবেসে ধরিয়ে দিয়েছো। বিশ্বাস করো, তোমরা যে ভুলগুলো ধরিয়ে দিয়েছো নেক্সট ইয়ার সেই ভুলগুলো আমি আর কখনোই করব না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার যারা হয়তো ডেলি বেসে আমাকে কমেন্ট করতে পারে না, তারাও আমাকে এই ব্লগে কমেন্ট করেছে। আমি ওই পুরনো সাবস্ক্রাইবারদের কমেন্টগুলো পেয়ে আমার এত ভালো লেগেছে যে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি আশা করব তোমরা মাঝে মাঝে আমাকে এই রকম কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরা এখনও আমার ব্লগ তোমরা দেখো। বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিল যে শর্মিষ্ঠা তুমি গোপালের অঙ্গরাগ করি নাও। আমি জানো তো, তোমরা জানো না হয়তো ওই ভিডিও তোমরা দেখেছো কি না, আমি অঙ্গরাগ একটা মেয়েকে দিয়ে করিয়েছিলাম। আমি না অ্যাকচুয়ালি গোপালকে বাইরে পাঠাবো না, মানে বাইরে কারো হাতে দেবো না বলে একটা বাচ্চা মেয়ে সে জানতে পেরেছিলাম যে সে অঙ্গরাগ করে। তো সেই বাড়িতে এসে আমার গোপু সোনার অঙ্গরাগ করে গেছে। বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা, দুদিনের মধ্যে আমি তো গোপুকে ডেলি তো ঘি মধু দিয়ে স্নান করাই, যেমন শিবকেও করাই তেমনি গোপুকে করাই। দুদিনের মধ্যে গোপুর সব চোখ নাক মানে পুরো অঙ্গরাগটাই উঠে গেছে। আমার এত খারাপ লেগেছে, বিশ্বাস করো যে দুদিনও সময় গেল না, দুদিনের মধ্যে অঙ্গরাগটা পুরো উঠে গেল। আমি মেয়েটাকে ফোন করলাম, করে বললাম তুমি করে গেলে দেখো কি অবস্থা হলো। ও বললো, টোটালি ডিনাই করলো যে না তোমার কোনো ফল্ট হতে পারে, আমার কোনো ফল্ট না, আমি তো ঠিকঠাক করে গেছি, তুমি কিছু করেছো। আমি বললাম আমি কি করব, আমি তো আর ঘষবো না জিনিসটা, আমি তো গোপুকে নিয়ে ঘষবো না বা কিছু করবো না, আমি যেমন ঘি মধু দিয়ে স্নান করাই তাই করাচ্ছি, প্লেন জল দিয়ে স্নান করাই। তো এতে কি করে ওঠে দুদিনের মধ্যে বলো? হ্যাঁ বাবা, যে 1 মাস 2 মাস 3 মাস গেল তাহলে ঠিক আছে, কিন্তু 2-3 দিনের মধ্যে উঠে যাবে? তো যাই হোক, ওর সাথে কথা কাটাকাটি হলো। আমি বললাম তুমি কি এসে একবার করে দিয়ে যাবে, বললাম। বলছে আমাকে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই আমি যাব। আমি বললাম কেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি যদি এসে আমরা গোপুকে অঙ্গরাগ করিয়ে দাও, তোমাকে যা বলবে আমি তাই দেবো। কারণ ভগবানের ব্যাপারে কখনো দাম দরাদরি করতে নেই, যেটা বলে সেটাই দিতে হয়। তো বলছে না, অনলাইন পেমেন্ট না করলে আমি যাবো না। তো আমি বললাম যে আমি ওরকম মানুষ নই যে তোমাকে বাড়িতে ডেকে নিয়ে এসে আমি আমার গোপালের অঙ্গরাগ করিয়ে আর টাকা দেবো না, সেই মানুষ আমি নই, আর সেই মানসিক মনোবৃত্তিও আমার নয়। ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি যখন সময় পাবো বা আমি চেষ্টা করবো। কেন, আমার গোপু সোনার যেহেতু চোখটা খুব ছোট, মানে জানি না যে ওরকম দেখো আমি তো আঁকা শিখিনি, তো যে আমি নিখুঁত ভাবে আঁকতে পারবো। তো আমি এবার চেষ্টা করবো, দেখি এবার আমাকেই কিছু একটা করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি চেষ্টা করবো পুজোর আগে, সময় তো আছে, পুজোর আগে গোপুর একটা অঙ্গরাগ করতে। বা কেউ যদি এরকম ভালো অঙ্গরাগ করে, আমি সবাইকেই বলে রেখেছি যদি কেউ এরকম অঙ্গরাগ করে তো আমি তাকে দিয়ে অঙ্গরাগটা করিয়ে দেবো। সে যদি এক্সট্রা বেশি আমি বলেই নেবো যে এমন করে করুন অন্তত যাতে 6টা মাস যায়, তারপর আবার আমি করবো। এই 2 দিন করেই উঠে যাবে, কেমন খারাপ লাগছে বলো তো। তো যাই হোক, বলো আর কি বলবো, এই নিয়ে মনোমালিন্য মন কষাকষি করে কি লাভ বলো তো। তো আমি বললাম থাক, তোমাকে আসতে হবে না, আমি যখন সময় পাবো, যখন তিনি চাইবেন উনি নিজেই ওনার অঙ্গরাগ কাউকে না কাউকে দিয়ে কারোর হাতে ঠিক করিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার, জান। চলো, কি গরম লাগছে।
একটা সুন্দর পজিটিভ ইভিনিং টু নাইট রুটিন তোমাদের যে কতটা পজিটিভ ও এনার্জেটিক করে তুলতে পারবে সেটাই আজকে আমি আমার ব্লগের মাধ্যমে প্রমাণ দেব। তো এখানে দেখো আমি ছোলা সেদ্ধ করতে বসিয়েছি, ঠিক আছে, কারণ হাজব্যান্ড না ইভিনিংয়ে একটু ছোলা সেদ্ধ খায়। ছোলা শুধু খায় না, ছোলা মটর মাঝে মাঝে একটু আলু দিয়ে দিই, একটু আলু কাবলি যেমন হয় ঘরে, পেঁয়াজ, তারপর তোমার শসা কুচি, টমেটো কুচি, মানে এইরকম করে দিয়ে দিই। কিন্তু আজকে না আমার একদম এত খারাপ লাগছে, আমার আজকে ঘরের শসাটা একদমই বাড়ন্ত। ওকে বলতেই ভুলে গেছিলাম যে শসা শেষ হয়ে গেছে। আজকে এমনি একটু ছোলাটাকে জাস্ট ম্যারিনেট করে দিয়ে দেবো, তোমাদের দেখাবো আমি কিভাবে করি। আর মেয়ে আবার আজ্ঞা করে গেছে, মা অনেক দিন হোমমেড কেক খাইনি, আমি পড়ে ঠরে এসে আজকে টিফিনে হোমমেড কেক খাবো। আমার মেয়ে না বাইরের কেক পেস্ট্রি একদম খেতে চায় না, এটা আমার কি বলবো ভগবানের অশেষ কৃপা। অন্য বাচ্চারা যেমন বাইরের কেক পেস্ট্রি খুব খেতে পছন্দ করে, আমার মেয়ে আবার হোমমেড কেক, আমার হাতের কেক খেতে ভীষণ পছন্দ করে। তো এর জন্য তো প্রথমেই যেটা লাগবে সেটাকে আমি চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো আমার ছোলাটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে। ছোলাটা আমি সকালবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট 3-4টা সিটি মেরে নামিয়ে নিয়েছি। আর যেহেতু বললাম যে আজকে ঘরে একদম শসাটা বাড়ন্ত, তো আমি আলুটাকেও আজকে স্কিপ করেছি। আমার হাজব্যান্ড আলু সপ্তাহে 2 দিন খায়, 5 দিন খায় না, অনেক রকম রেস্ট্রিকশন, মানে ওর এখন রুটিন চার্ট আলাদা। যাই হোক, এর মধ্যে আমি একটু বিট নুন দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছি, আর একটা পাতিলেবুর রস দিয়েছি। এটা এমনি খেতে যা ব্যাপক লাগে না বন্ধুরা, আমিও তো অল্প করে একটু সরিয়ে রেখে দিই। আমি ইভিনিংয়ে কিন্তু এটাই ব্রেকফাস্ট মানে টিফিন হিসাবে খেয়ে নিই। এখানে দেখো দুধ, যেটা নর্মাল টেম্পারেচারে আমার রাখা ছিল, সেই দুধটা সকালে জাল দেওয়া ছিল, ফ্রিজ থেকে বিকেলে বার করে রেখেছিলাম, আর আমি জালি দিইনি। এর মধ্যে দিলাম একটা ডিম, যেহেতু ও খাবে শুধুমাত্র, ও আর মা খাবে, আমি তো সব খাই না। একটা ডিম দিলাম, আর 1 ছিপি আমি ভ্যানিলা এসেন্স দিলাম। ভালো করে একটা করে ইনগ্রিডিয়েন্টস দেবে, আর একটা করে ভালো করে কিন্তু মানে কি বলবো ঘুরিয়ে নেবে। তো যাই হোক, এর মধ্যে আমি চিনি গুঁড়োটা দিয়ে দিলাম, ময়দা অ্যাড করলাম। আসলে কি বলতো বন্ধুরা, আমি না সপ্তাহে মোটামুটি একদিন এরকম কেক বানিয়ে থাকি, ওই জন্য না আমার মেজারমেন্টটা একদম সেট আপ হয়ে গেছে, আমাকে আলাদা করে কিছু মেজারমেন্ট করতে হয় না। এর মধ্যে এবার যে সাদা অয়েল, অনেকে আবার বাটার গলিয়ে কিন্তু বাটার অ্যাড করতে পারে, এবার তোমরা সেটা অপশনাল, সাদা তেলও দিতে পারো, বাটারও দিতে পারো। আর দিলাম এই যে বেকিং পাউডার, এটা তো কেক তৈরি করার সময় দিতেই হবে। আর যত বেশি কেকটাকে ফ্যাটাবে, কেক বলছি ব্যাটারটাকে ফ্যাটাবে, তত কিন্তু কেকটা ফুলে পেঁপে উঠবে, একদম সফট হবে। তো এই তো এইবারে আমার তো জানো মাইক্রোওভেন নেই, যেটাই বানাতে হয় আমাকে গ্যাসেই বানাতে হয়। তো এটাকে আমি প্রিহিটের জন্য আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম, যেটা আমি ভাত বানাই। ততক্ষণ চলো এই যে এটাকে ভালো করে আমি যেটার মধ্যে কেক বানাবো সেটাকে একটু ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিই। তোমরা কিন্তু পারলে বাটার পেপার পাওয়া যায় বা দেখবে বাজারে, সেই বাটার পেপারের মধ্যেও করতে পারো, আমার কাছে নেই বলে আমি এমনি অয়েল ব্রাশ করে নিলাম। আর এখানে দেখো আমার হাঁড়িটা কিন্তু অলরেডি প্রিহিট হয়ে গেছে। এইবারে আমি কিন্তু ব্যাটারটাকে এই হাঁড়ির মধ্যে বসিয়ে 20 মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। আসলে কি বলতো, আমার হাজবেন্ড এতটা মোটা হয়ে গেছিল যে ওর হাঁটুতে যন্ত্রণা শুরু হয়ে গেছিল, তো ওই জন্য ডক্টর দেখিয়ে ডাক্তার বলেছিল ইমিডিয়েট ওকে 10 কেজির মতন ওয়েট লস করতে হবে, এছাড়া কিন্তু আদার্স ওর কোনো সমস্যা নেই ঠাকুরের কৃপায়। যাই হোক, তো ওই জন্য ও একটা ভালো ডায়েটিশিয়ানের পরামর্শে কিন্তু ও একটা ডায়েট চার্ট ফলো করছে, মানে ডায়েটিশিয়ান যেমন ডায়েট বলে দিয়েছে সেই রকম বেসেই কিন্তু আমি রান্না বান্না করছি। তো এই তো এবার চলে এলাম, যেহেতু ওটা 20 মিনিটের জন্য হবে, নিশ্চিন্ত মনে চলে এলাম এইবারে আমি আমার জন্য সময় কাটাতে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন আমরা ওয়েট গেইন করি বা আমরা প্রচণ্ড মোটা হয়ে যাই, তখন আমাদের হাঁটুর প্রবলেম চলে আসে, কারণ আমাদের পুরো শরীরের ভরটা কিন্তু হাঁটু বহন করে। তখন একটু হাঁটলেই আমাদের হাঁটু কনকন করে, বসতে পারি না, উঠতে পারি না। তো এর একটাই ওষুধ হচ্ছে তোমাকে ওয়ার্কআউট করতে হবে, আর তোমাকে তোমার ওয়েট লস করতে হবে, আর কিছুই না। আর এই যে কপালভাতি প্রাণায়ামটা তোমাদের আমি হয়তো বোঝাতে পারছি না, এটাকে কপালভাতি প্রাণায়াম বলে। বিশ্বাস করো, এই প্রাণায়ামটা করে পেটের মেদ যে কতটা পরিমাণে রিডিউস হয় আমি তার বড় জলজ্যান্ত প্রমাণ। যা পরিমাণে আমার পেটে মেদ হয়ে গেছিলো, তারপর তো আমি প্রত্যেকটা দিন, এখন তো আমি ইরেগুলার হয়ে গেছিলাম, একটা সময় তো আমি রেগুলার
দুবার করে, একবার সকালে আর একবার ইভিনিংয়ে আমি প্রায় 100 বার কিন্তু কপালভাতি করতাম। এতে কিন্তু আমার পেট অনেক অনেক কমে গেছে বন্ধুরা। আর এই যে ব্যায়ামটা দেখছো, এটাও কিন্তু পেটেরই ব্যায়াম। আমি যতগুলো মোটামুটি ব্যায়াম করি, এক্সারসাইজ করি, সবই পেটের, যাতে পেটটা আমার না বেড়ে যায়। কি বলতো, এই বেলি ফ্যাট বেড়ে গেলে না, তুমি কুর্তি পরো, জিন্স পরো, শাড়ি পরো, দেখতে একদম অড লাগে। তো এই জন্য একটা ছিমছাম, একদম রোগাও ভালো না, আবার একদম মোটাও ভালো না, একটা সুন্দর ফিগারে যেটা তোমাকে সব কিছু পরলে মানাবে, সেই রকম একটা রাখার চেষ্টা করি। তোমরা হয়তো আমায় কোয়েশ্চেন করতেই পারো যে শর্মিষ্ঠা, আচ্ছা যোগা, মেডিটেশন, এক্সারসাইজ এগুলো তো সব মর্নিংয়ে করে, ইভিনিংয়ে তো কেউ করে না। কিন্তু বিশ্বাস করো, আমি যখন যোগা ক্লাসে ভর্তি হয়েছিলাম, আমি আমার সময়ের মতন করে যেতাম, যেহেতু আমার ছোট বাচ্চা ছিল। তো আমাকে ওখানকার লোকরা বলে দিয়েছিল যে আপনি যখন আসবেন, সকালবেলা আসলে তো কোনো অসুবিধা নেই, তখন তো আমাদের এমটি স্টমাক থাকে, কিন্তু ইভিনিংয়ে যখন ক্লাস করতে আসবেন, তখন দুপুরের খাবারটা 4 ঘন্টা আগে হয়ে যায়, 4 ঘন্টা একটা গ্যাপিং থাকে। দেখি এবারে না, আমার মেয়ে কিছুই খায় না, একটু ওপরে জাস্ট এটা দিয়ে দিচ্ছি, 4টে কাজু, জাস্ট ডেকোরেশনের জন্য, আর কিছুই না। কেকটা কিন্তু ভালোই ফুলে উঠেছে, দেখেছো? সুন্দর ফুলেছে কেকটা, ভালো ফুলে উঠেছে। মানে স্পুন দাও দেখি ওখান থেকে, দাঁড়াও দেখি আগে কতটা হলো। একটুখানি, খুব ফাস্ট হয়ে গেছে কেকটা, দেখেছো? একটুও লাগিয়েনি, দেখো পুরো স্পুন একদম ক্লিয়ার, তার মানে হয়ে এসছে। আর একটু দেখো, একটু লাগিয়েনি, স্পুনে না লাগলে তাহলে বুঝতে পারবে কেক তোমার একদম মানে তৈরি। ঢাকা একটুখানি, তাহলে আমি বোঝাতে পারলাম 4 ঘন্টার একটা গ্যাপিং থাকা দরকার। আর মেডিটেশন তুমি সব সময় করতে পারো, মর্নিংয়ে করতে পারো, ইভিনিংয়ে করতে পারো। ইভেন ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি 5 থেকে 10 মিনিট মেডিটেশন করে ঘুমাতে যাও, তোমার যে কত সাউন্ড স্লিপ ঘুম আসবে সে আমি বলেও বোঝাতে পারবো না। বিশেষ করে বন্ধুরা, সারাদিনের কাজের শেষে না আমাদের খুব শান্তির প্রয়োজন হয়, যেটা কেউ তোমাকে দিতে পারবে না যতক্ষণ না তুমি সেটা নিজে খুঁজে নেবে। এই যে সারাদিন এত ক্লান্তি, এত বিরক্তি, এই সব কিছু কিন্তু আমাদের প্রাণায়ামের মাধ্যমে ফ্ল্যাশ আউট হবে। এটা তোমাদের কি করে বলো তো, তোমাদের মনকে শান্ত করবে, রিল্যাক্স ফিল করাবে, ক্লান্তি দূর করাবে, রাগ, এই যে সারাদিনে যে কাজকর্ম করতে করতে আমাদের মধ্যে একটা রাগ তেজ জন্মায় না, সেটাকে কাম ডাউন করবে কিন্তু এই মেডিটেশন। আমার কথা যদি বিশ্বাস না হয়, টানা 15 দিন তোমরা মেডিটেশন করো, একবার তোমরা নিজেরাই কিন্তু ফল পাবে। পেরেছিস বাবা, কতটা শিখে গেছিস। ওই যে সামনে স্পুন আছে, দেখ হয়েছে পুরো কমপ্লিট। ঠিক আছে, চল শর্ট ছেড়ে দে, আমি করছি, ছেড়ে দে, পুরো করো। একদম পারফেক্ট। দেখো ছোট কেকই বানিয়েছি, এই দেখো আমার কেক, দেখা যাচ্ছে? আর একদম দেখো, তোমরা দেখাই জাস্ট কতটা স্পঞ্জি হয়েছে। দেখো এটা আমি কেটে দেখাই, দেখো জাস্ট এমনি। দেখেছো এতটা সফট। চল মেখে দিয়ে দিই। কটা খাবি? একটা না, কটা? তাড়াতাড়ি খেয়ে বল, চল জলদি, কেমন হয়েছে? হ্যাঁ একটু জোরে বলো। দারুণ হয়েছে, দারুণ। ভালো পুরোটা খাবি না? তাহলে ভাত খাবি কিন্তু।
এই যে দেখলে বন্ধুরা আমার মেয়ে এক পিস কেক খেয়ে নিল, ও আর রাতে ডিনার খাবে না জানো, মানে এত খাওয়া নিয়ে সমস্যা যে কি বলবো। আর এইবারে দেখো আমি বসেছি মোচা কাটতে, পরের দিন মোচা রান্না করব। আগের দিন না এই মোচা থোড় কেটে রাখলে যে কত সুবিধা হয় সে তো তোমরা জানো। আর আগে না আমি বটি দিয়ে মোচা কাটতাম, আর এখন আমি ছুরি দিয়ে মোচাটা কাটি। বিশ্বাস করো বটি থেকে ছুরিতে না মোচা কাটাটা সবচেয়ে ইজি, এটা আমার এখন মনে হচ্ছে। আর এখন আমি টিভিতে একটু দেখছি, কার্টুন দেখতে দেখতে মোচা ছাড়াচ্ছি। দেখো চারদিকে মানে সব দিকে সব কিছুই ভেজাল, যাই খাবে সব ভেজাল জানো। মানে ভালো করে আমি কষলে কষলে সোয়াবিন ধুই। কি অবস্থা দেখো, কেমন সাদা সাদা, দেখো কেমন সাদা সাদা বেরোচ্ছে, ফেনা ফেনা, যেমন হচ্ছে সার্ফের জল বেরোচ্ছে দেখো। আর এখানে দেখো এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা আছে, চলো এবার বসিয়ে দিই চট করে। আর বন্ধুরা আমি যখনই এই জিনিসটায় রান্না করি ফ্রাইং প্যানে, আমি সবসময় বলে দিই তোমরা প্লিজ কিছু মনে করবে না, এইটা না প্রথম থেকে জিনিসটা এত জঘন্য যে কি বলবো। এটাতে কিন্তু আমি রান্না করিই না, তোমরা তো দেখো আমি কড়াইতেই রান্না করি, কিন্তু এটার মধ্যে না মা পাঁপড় সেঁকেছিল, তো ভাবলাম আবার কড়াইটা নামাবো, এইটা তো সেই মাছতেই হবে, তো এর মধ্যেই আমি সয়াবিনটা করে নিই। খাবে না আমার হাজব্যান্ড, জাস্ট এমনি এটা খাবে, ঠিক আছে, মানে শুধু খাবে। ও রাতে একদম ভাত রুটি পুরো কার্বোহাইড্রেট ফ্রি ও খায়, ঠিক আছে, তো একদম জাস্ট স্পুন করে তুলবে আর মুখে খাবে, ওই জন্য এইরকম করেছি, ঠিক আছে, ঝোল রাখিনি। আর এটা হচ্ছে আমাদের ভাত রয়েছে, আমার মায়ের আর আমার মেয়ের ভাত খাবো, সেই ভাত রয়েছে বাবা। আর এখানে রয়েছে মুগের ডাল, আমি যখন মুসুর ডাল খুব একটা করিই না, মুগের ডাল ডাটা আছে, পেঁপে আছে, এই মুগের ডাল আমাদের তিনজনের হয়ে যাবে। আর রাতে একটু গরম গরম ডিম ভাজবো, ব্যাস তাহলেই আমাদের খাওয়া কমপ্লিট। তো চলো এটা তুলে রাখি। আর খেতে কিন্তু এটা না ব্যাপক হয়েছে, শুধু টমেটো দিইনি, কারণ ওই যে বললাম হাজবেন্ডের যেহেতু রয়েছে, ও টমেটো খাওয়া বারণ বলে টমেটোটা দিইনি, কিন্তু খেতে দারুণ হয়েছে। একটু গোলমরিচ ছড়িয়ে দেবো জানো তো, তাহলে টেস্টটা আরো ভালো হবে। কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচ দিয়ে করবো, এই দেখো। তো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি, ভেবেছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো জানো তো, মানে আমার নাইট স্কিন কেয়ার রুটিন এগুলো সব শেয়ার করবো, কিন্তু ভাবলাম যে না, এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এরপর যদি আমি নাইট স্কিন কেয়ার রুটিন, কারণ এরপর আমার অনেক কাজ আছে, এটা তো সবে শুরু, ওখানে প্রচুর কাজ আছে, তো সবকিছু শেয়ার করলে ভিডিওটা না বড় হয়ে যাবে, হচমচ পাকিয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, তোমরা বুঝবেও না কিছু। তো ভাবলাম থাক ভিডিওটা এইটুকুনি। আর সবচেয়ে বড় কথা দেখালাম না কেন জানো, কারণ আমার আঙুলের মাথাগুলো না পুরো কালো হয়ে গেছে মোচা কেটে। এবার কি বলতো, ভিডিও করে যখন তোমাদের দেখাবো ওই ক্রিম মাখছি আর মাথাগুলো খুব কালো কালো, দেখতে খুব বিচ্ছিরি লাগবে। তো ভাবলাম ঠিক আছে থাক, পরে একটা ব্লগে তোমার সাথে শেয়ার করবো, সামনেই পুজো আসছে, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, দেখো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু কিছু না কিছু বিউটি রিলেটেড টিপস দেবো, যোগা দেখাবো, ফেস যোগা দেখাবো, অনেক কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।